আজকে আপনাদের আলোচনা করব ডিবেট অফ ওমেন রিজার্ভেশন বিলের প্র্যাকটিকাম সম্পর্কে। এই প্র্যাকটিকামটি 1.4.6-এর অন্তর্ভুক্ত, ফোর্থ সেমিস্টারের জন্য। মূলত কলেজে বিভিন্ন রকম গ্রুপ করা হয়েছে, আপনারা জানেন, গ্রুপ এ, বি, সি, ডি। তা আমি গ্রুপ ডি গ্রুপের জন্য এই প্র্যাকটিকামটা আলোচনা করছি। এই প্র্যাকটিকামটা কিভাবে আপনারা লিখবেন এবং কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কিভাবে পয়েন্ট করবেন বা কিভাবে খাতাটা সাজাবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমে দেখুন, আমার টপিকের নাম হলো ডিবেট অন ওমেন রিজার্ভেশন বিল, মহিলা সংরক্ষণ বিলের যুক্তিতর্ক সম্পর্কে আলোচনা করব। তাই এর বিভিন্ন আমি পয়েন্ট করেছি। দেখুন, ভূমিকা, সংবিধানে মহিলা সংরক্ষণ বিল, মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পসমূহ, মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পসমূহ, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে মতামত, বিপক্ষে মতামত, তাৎপর্য, কেন গুরুত্ব, উপসংহার, আর একটা সহায়ক গ্রন্থপঞ্জি ইত্যাদি দিয়ে আপনাদের লিখতে হবে। আমি যে পয়েন্টগুলো করছি এগুলো আপনাদেরকে লিখতে হবে বা ব্যাখ্যা করে তা না, আপনারা আপনাদের মনের মতো আরও বিভিন্ন পয়েন্ট অ্যাড করতেই পারেন। প্রথমে দেখুন ভূমিকাটা যেটা বলছি, ভূমিকা এখানে হুমায়ুন আহমেদের একটা উক্তি দেওয়া হয়েছে। নারীদের, হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত সাহিত্যিক, একটা উক্তি কি, নারীদের সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়ে পাঠিয়েছেন, শুধু পূর্ণতা না অতিরিক্ত দিয়েই দিয়েছেন, তাই তো আমরা অপূর্ণ পুরুষ, পূর্ণ হতে এই নারীদের প্রয়োজন হয়। এখানে একটা উক্তি। এখানে ভূমিকাতে ব্যাপারটা কি বলেছে দেখুন, আধুনিক বিশ্বে বা আমাদের এই যে বিশ্বে সব কিছু যে পুরুষ করেছে তা না, অর্ধেক পুরুষ করেছে, অর্ধেকটা নারী করেছে। এই কথাটাই নজরুল ইসলাম তার কবিতায় বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এই কথাটার সাপেক্ষে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা একটা ভালো একটা হৈমন্তী বা নিরুপমা, যে বিভিন্ন রকম ছোট গল্পগুলো আছে, সেগুলো দেখলে আমরা কি বর্তমানে নারীরা যে কিভাবে পণপ্রথা বা মাধ্যমে বা কিভাবে লাঞ্ছনা অবমাননা হচ্ছে সমাজে, সেই দিকটা রবীন্দ্রনাথ বারবার কিন্তু তুলে ধরেছেন। আবার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার নারীরা যাতে সুরক্ষিত থাকে, কোনো রকম ভায়োলেন্সের শিকার না হয়, তার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম প্রজেক্ট চালু করেছে, রাজ্য সরকার বিভিন্ন রকম প্রজেক্ট। কেন্দ্রীয় সরকারের দু একটা প্রজেক্টের নাম আমি বলছি, বেটি বাঁচাও বেটি পড়াও, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প। এই যে বিভিন্ন দিকগুলো আমি কিন্তু পরপর সব আলোচনা করব। এই হলো ভূমিকা। এবার নেক্সট আসা যাক সংবিধানে মহিলা সংরক্ষণ বিল। আমাদের যে কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন আছে বা সংবিধান, সেখানে মহিলা সংরক্ষণ বিল সম্পর্কে কি বলা হচ্ছে সেটা দেখব। আমরা জানি মহিলা সংরক্ষণ যে বিল আছে, আমরা জানি পঞ্চায়েত বা বর্তমানে যে কোনো রকম ক্ষেত্রে, মানে কি বলবো, সংবিধানের ক্ষেত্রে বা পঞ্চায়েতের ক্ষেত্রে এখন মহিলাদের সংরক্ষণ করা হয়েছে। জানেন, রিজার্ভেশন দেওয়া হয়েছে 33.3%, এটা করা হয়েছে। এবার এটা সংবিধান। এবার মহিলা সংরক্ষণ বিল যে কে পাস করলো, বিভিন্ন ইয়ার বেসগুলো কি বলা হচ্ছে সেগুলো আমরা পরপর জানব। প্রথমে দেখুন, এই মহিলা সংরক্ষণ বিল প্রথম 1996 সালে দেবী গৌড়া সরকার কী করলো, প্রথমে এই বিলটি উপস্থাপন করলেন 81তম যে অ্যামেন্ডমেন্ট বিল, কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট বিল আছে তার মাধ্যমে। 1998 সালে কি বলা হলো, এই বিলটা পুনরায় উপস্থাপন করা হলো। 12তম যে লোকসভা, সেখানে কি হলো, এই বিলটি কথা বলা হলো। তখন এনডিএ সরকার ছিল, এই বিলটি জাস্ট উপস্থাপন করা হলো। 1998 সালে এনডিএ সরকার কী করলো, 13তম লোকসভাতে আবার এই বিলটি উপস্থাপন করে। 2002 সালে এই বিলটিকে আর কি হলো, উপস্থাপন করা হয়েছিল, কিন্তু কার্যকর আর হলো না। নেক্সট 2003 সালে কী হলো, এই বিলটি বিধানসভায় দুবার উপস্থাপন করা হলো। 2004 সালে কী হলো, ইউপিএ সরকার, মানে কি কেন্দ্র ইউপিএ কংগ্রেস সরকার, সে কী করলো, এই বিলটিকে মানে কমন প্রোগ্রাম, মানে সাধারণ কর্মসূচি হিসাবে অন্তর্ভুক্ত করলো 2004 সালে। 2008 সালে একবারে 4 বছর পর, এক ধাপে 4 বছর পর আবার কী হলো, ইউপিএ সরকার কী করলো, রাজ্যসভায় এই বিলটি পেশ করলো, যাতে লোকসভা বিধানসভায় সমস্ত ক্ষেত্রে হওয়ার পর রাজ্যসভায় বিলটাকে পেশ করলো, যাতে কোনো রকম আইনের ত্রুটি বিচিত্তি না ঘটে। 2010 সালে কী করলো, মন্ত্রিসভা সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে বিলটি রাজ্যসভায় গৃহীত হয়েছে, কিন্তু 8ই মার্চ 2010 লোকসভা আবার এই বিলটি বিপক্ষে উত্তাল হয়ে ওঠে। অবশেষে 2010 সালের 9 মার্চ রাজ্যসভায় 186 জন নেতা নেতৃত্বে ভোটের দ্বারা বিলটি পাস হয়। 2010 সালের 9 মার্চ কী হলো, নেতা নেতৃত্বের দ্বারা এই বিলটা পাস করা হলো।
9 মার্চ। তাহলে বিভিন্ন রকম যে বললাম 1998, 2002, 2003, 2004, এই যে বিভিন্ন রকম 2010 সালে কী হলো, বিলটা পাস হলো। 186 জন লিডার কী করলো, এ সাপোর্ট করার ফলে বিলটা পাস হয়ে গেল রাজ্যসভায়। তাহলে এই যে এগুলো আপনারা লিখতে, এই পয়েন্টটা কিন্তু আপনাদের করতে হবে। বাদবাকি পয়েন্ট আপনারা আসে নিজের মনের মতো করতে পারেন, কিন্তু এই পয়েন্টটা অবশ্যই দেখুন। নেক্সট দেখুন, নারীদের জন্য আইন। নারীদের জন্য আইনে বিভিন্ন রকম যে অ্যাক্টগুলো চালু করে, যেমন প্রহিবিশন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। এটা কি অ্যাক্ট? 2006 সালে কী হলো, যে মেয়েদের যে বিয়ের বয়স করা হলো 18 বছর, আর ছেলেদের বিয়ের বয়স করা হলো ধরেন কত, 21 বছর। এর আগে কিন্তু বিবাহ দিতে পারবে না। যদি বিবাহ দেয় সেক্ষেত্রে পুলিশ বা বিডিও বা লিগাল কোনো অ্যাকশন নিয়ে সেই বিবাহ আটকাতে পারে, এবং সেই শিশুকে কিন্তু অরফেনেজে রাখতে পারে, এবং তার পরিবারকেও কিন্তু অ্যারেস্ট করতে পারে। এই আইনেও তাই বলা হচ্ছে। আমাদের বিশ্বে দেখবেন 50%-এর মধ্যে, 100%-এর মধ্যে 50%ই কী হয়, 50%ই বলতে গেলে কি এই 18 বছর আগে বিবাহ হয়ে যায়। কিন্তু বর্তমানে এই আইন আনা হচ্ছে কারণ কি? কারণ নারীরা যাতে সমাজের ক্ষেত্রে তথা মেন্টালিটি ক্ষেত্রে যাতে উন্নত হয় এবং সমাজের ক্ষেত্রে সুরক্ষিত থাকে, এবং মানে কি যে স্বশিক্ষা সেটা লাভ করতে পারে, সেই জন্য এই বিলগুলা বা আইনগুলা কিন্তু করা হয়েছে। নেক্সট দেখুন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। 1994 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কেন আনা হলো? দেখুন, এটা আনা হলো কারণ বর্তমানে আপনারা জানেন যে বিবাহের ক্ষেত্রে, যে বিয়ের ক্ষেত্রে, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরেন আপনার বাড়ি ধরেন পশ্চিমবঙ্গে, এবার আপনি আসামে আপনার ওয়াইফকে নিয়ে বেড়াতে গেছেন। এবার যথারীতি কোনো একটা লিগাল কিছুতে মানে ধরেন একটা ফেসে গেলেন, জড়িয়ে পড়লেন। তখন কি বলা হলো, আপনি যে আপনার এটা স্ত্রী, এই মহিলা যে আপনার স্ত্রী, আপনি প্রমাণ দেন। আপনি কি ভোটার কার্ড, আধার কার্ডে তো প্রমাণ দিতে পারবেন না যে এটা আমরা, যদি সঙ্গে সঙ্গে 1 মাস বিবাহ করে আপনি হানিমুন করতে গেলেন বা ধরেন কোনো জায়গায় বেড়াতে গেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হয়ে যেত। তাই কেন্দ্রীয় সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করলো যে না, এটা যারা বিবাহ করবে তাদের প্রত্যেকে কী করে, রেজিস্ট্রেশন করা হোক। তাদেরকে কি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হোক, যে সেটা মানে কি নথিপত্র মানে নমিনেশন করা হোক। রেজিস্ট্রেশন করার ফলে কী হলো, যে লিগাল যে বিভিন্ন যে আইনিভাবে যে বিভিন্ন যে দিকগুলো, সেগুলো যাতে যথাযথভাবে সুরক্ষিত থাকে, এবং নারী এবং পুরুষ উভয়ের যাতে সুরক্ষিত থাকে, এবং তাদের যে বিবাহটা লিগাল বা আইনসম্মত ভ্যালিড, তার জন্য এই আইনটা পাস করা হলো। নেক্সট দেখুন, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961। এই ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এটা ভারতবর্ষে কিন্তু এই অ্যাক্টটা কিন্তু বর্তমানে ভারতবর্ষ সরকার প্রণয়ন করেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদের কী বলবো, এই আইনের যেমন সুবিধা আছে, এই আইনের মানে কি সুবিধা যেমন ভোগ করছে, তেমনি অসুবিধাও ভোগ করছে। ঠিক আছে, অসুবিধা ভোগ করছে কেমন দেখুন, আপনারা যদি পেপার বা পত্রিকা পড়েন, প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর অন্তর একটা করে কিন্তু এই পন সিস্টেমের ফলে বলি হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা প্রাইমারি টিচার কী করছে, 10 লাখ টাকা নিচ্ছে, 10 লাখ টাকা ডাউরি হিসাবে নিচ্ছে। এবার তার বাবা মা দেখছে যে হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে জামাই তো সরকারি চাকরি করে যেহেতু শুনেছে, তখন কি করছে, বিয়ে দেওয়ার জন্য কি করছে, বলে হ্যাঁ রাজি হয়ে গেল। তখন কিন্তু 10 লাখের মধ্যে ধরেন দিল 7 লাখ টাকা, দিলে 3 লাখ টাকা এবার আটকে গেল। এবার যথারীতি ধরেন বিয়ের বিভিন্ন রকম খরচ আছে। এবার কি হলো, যখন 3 লাখ টাকা আর দিতে পারছে না, তখন শ্বশুর বাড়ির লোক কী করছে, সেই মেয়েটার ওপর ডোমিনেট করছে, যে তুমি পরিবারকে বলো যে ডাউরির যে টাকাটা 10 লাখ, তুমি তো 7 লাখ দিয়েছো, আর 3 লাখ টাকা তোমাকে দিতে হবে। ওই যে চাপ দিচ্ছে ওর ওপর, তখন মেন্টালি প্রেশার চলে আসছে। তখন মেয়েটা কী করছে, সেই মেন্টালি প্রেশার কিন্তু সহ্য করতে পারছে না। এই সহ্য করতে না পারার ফলে সে কিন্তু বারংবার সে পরিবারকে বলছে, পরিবারের বাবা মাকে বলছে যে শ্বশুরবাড়ির লোক টাকা চাইছে। এবার টাকা চাওয়ার ফলে তারা যখন দিতে না পারছে, মেয়েকে তখন বলছে অপেক্ষা কর। তখন মেয়ে কিন্তু আর সহ্য করতে পারছে না। শ্বশুরবাড়ির লোক কী করছে,
তার উপর মানসিক টর্চার, হয় খেতে দিচ্ছে না, নয়তো তাকে কী করছে গরম তেল তার হাতে ঢেলে দিচ্ছে, বিভিন্ন রকম যে শারীরিক যে মলেস্টেশন সেইগুলো কিন্তু করছে। এর ফলে শুধু এটাই আমি বাস্তবের ক্ষেত্রে না, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন রকমভাবে এর আলোচনা করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দু একটা গল্প দেখবেন, হৈমন্তী গল্প পড়বেন বা নিরুপমা গল্প পড়বেন, অসাধারণভাবে লিখেছেন। নিরুপমা লাস্টে কেন বলি হলো, পণ প্রথার ফলে কিন্তু সে বলি হলো, কারণ নিরুপমা বলি হলো কারণ দেখুন, প্রথমে নিরুপমা যে কেন্দ্রীয় চরিত্র, তাকে কিন্তু তার বাবা তার শ্বশুরবাড়ির লোক ভেবেছিল তার বাবা বিরাট বড় লোক, সেই হিসাবে কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন জানতে পারলো না তার বাবা খুবই গরিব এবং তার বাবা অবস্থা খুবই খারাপ, তখন কি করলো, তখন নিরুপমা যখন আর টাকা দিতে পারছে না, বাবাকে বললো টাকা দেওয়ার, বাবা অপারগ মানে পারছে না, টাকা দেওয়ার সামর্থ্য নেই, অ্যাবিলিটি তখন নেই, তখন কি করলো নিরুপমা নিজেকে কী করলো, সুসাইড বা আত্মহত্যা করলো। শুধু যে নিরুপমা নয় বা হৈমন্তী না, হাজার হাজার বর্তমানে এরকম প্রতিনিয়ত বিভিন্ন রকম মেয়েরা এরকম মারা যাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বিগত 2-1 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটির বিখ্যাত ফার্স্ট একজন স্টুডেন্ট, সে কী হলো এই যাদবপুর ইউনিভার্সিটির, সে কিন্তু এই পণ প্রথার বলি হয়েছে। সে এমফিল করতো, খুব ভালো স্টুডেন্ট, পণ প্রথা সে পণ দিতে পারেনি বলে সে লাস্টে কী করলো, বাড়ির লোককে বলেছিল বারংবার, কিন্তু বাড়ির লোক দিতে সামর্থ্য মানে অনেক চেষ্টা করেছিল কিন্তু পণ দিতে পারেনি। লাস্টে দেখলো যে না, আমি শ্বশুরবাড়ির এই যে অত্যাচার থেকে, নির্যাতন থেকে, লাঞ্ছনা থেকে আমি বাঁচতে পারবো না, তখন কী করলো, নিজে থেকে সুসাইড করে নিল। তাহলে এই যে ডাউরি সিস্টেম কিন্তু খুবই একটা মারাত্মক, বর্তমান সমাজের ক্ষেত্রে ভয়ানক বিভীষিকা। এই ডাউরি সিস্টেম সম্বন্ধে অমর্ত্য সেনও বিভিন্ন রকম প্রবন্ধ লিখেছেন ইংলিশে। নেক্সট দেখুন, ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1969, 1969 সালে ডিভোর্স অ্যাক্ট দেখেন, কোনো ছেলে মেয়ে ধরেন পরিবারের সম্মতিক্রমে বা মানে প্রণয়মূলকভাবেই বিবাহ করছে দুজনে, তাদের সম্মতিক্রমে, কিন্তু পরবর্তীকালে আফটার লাইফে কী হচ্ছে, যখন তাদের মধ্যে মতনৈক্য বা মনোমালিন্য দেখা দিচ্ছে, তখন কি করছে, তারা বলছে না, আমরা বিবাহ বিচ্ছেদ চাই। এবার কি হচ্ছে, সে একটা যখন ছিল না, যদি একটা না থাকে, তখন কিন্তু পারস্পরিক একটা মতনৈক্য বা সমস্যার সৃষ্টি হবে। তখন কি করলো, একটা সরকার বা পার্লামেন্ট কী করলো, একটা আইন চালু করলো, ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1969 সালে। এটা কি, এখানে কি, যদি তাদের মধ্যে মতানৈক্য বা মনোমালিন্য দেখা দেয়, তাহলে কি করে, তারা আইনের মাধ্যমে কি করতে পারে, বিবাহ বিচ্ছেদ করতে পারে। সেটা কিন্তু দুজনের সম্মতিক্রম থাকবে, আর দুজনকে কি লিগ্যাল একটা মানে কি প্রসেসিং করা, লিগ্যাল একটা স্টেপ নেওয়া হয়, যে 6 মাস তাকে দেওয়া হয়। প্রথমে যদি বলে ডিভোর্স নেব, সঙ্গে সঙ্গে তাকে ডিভোর্স দেবে না, 1 বছর বা 6 মাস তাকে তাদের দুজনকে একসঙ্গে থাকতে হয়। তারপরে দেখে যদি সরকার, তারপরে দেখে যদি আইন দেখে যে না, তারা নিজেদের মধ্যে মনোমালিন্য বা মতানৈক্য দেখা দিচ্ছে, তখন গ্রান্ট হয়ে যায় ডিভোর্স। এইভাবে আইনটা করা হয়েছে। নেক্সট দেখুন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাক্ট। দেখুন, সেক্সুয়াল বলতে যৌন হয়রানি, যে নারীদের ক্ষেত্রে যৌন হয়রানি বিভিন্ন রকম আছে অ্যাক্ট, যেমন ওয়ার্ক প্লেস অ্যাক্ট। ওয়ার্ক প্লেস অ্যাক্ট 2013 সালে এখানে বলা হচ্ছে, দেখেন, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন কোম্পানি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস, শুধু যে আমি বলবো কোম্পানি দোষী দেবো তা না, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাস, ট্রেন, বিভিন্ন ক্ষেত্রে, বাস ট্রেন এখানে বাদ দিলাম, যেহেতু ওয়ার্ক প্লেস অ্যাক্ট বলছে, বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন যে জায়গাগুলো, সেখানে কি হয়, নারীদের ক্ষেত্রে মানে কি যৌন হয়রানির শিকার হয়। কেমন না, কেউ কাজ করছে, তাকে দুর্বাক্য ব্যবহার করলো, তার দিকে অশ্লীল দৃষ্টিভঙ্গিতে তাকালো কোনো নারীর প্রতি, বা অশ্লীল শব্দ বললো, এগুলো কিন্তু যৌন হয়রানির মধ্যে কিন্তু পড়ছে। এগুলো কিন্তু করা যাবে না। এর জন্য এই যে করা যাবে না, তার জন্য ওয়ার্ক প্লেস অ্যাক্ট 2013 সালে এটা পাস করা হলো। নেক্সট দেখুন, সেকশন 506, সেকশন 509, 506 এবং 507 নম্বর যে ধারা, সেই 506 এবং 507 নম্বর ধারাতে কি বলা হলো, 506 নম্বর ধারাতে বলা হয়েছে, মহিলাদের কোনোভাবে কোনো রকম ভীতি প্রদর্শন করে, ভীতি মানে কি ভয় বা ফিয়ার প্রদর্শন করে, অর্থাৎ মহিলাকে কোনো একটা কাজ করতে গেছে বা কোনো জায়গায় মহিলাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন কোনো একটা মহিলাকে, সেক্ষেত্রে করা যাবে না। যদি করেন, আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে, লিগাল স্টেপ নেওয়া হবে। 506 নম্বর। 509 নম্বর ধারাটা কিন্তু মারাত্মক, যেটা বর্তমান ক্ষেত্রে হয়। দেখবেন 509 নম্বর ধারাতে বলা হচ্ছে,
মেয়েদের প্রতি কোনো রকম আপত্তিকর শব্দ অঙ্গাভঙ্গি করা যাবে না, বডি ল্যাঙ্গুয়েজ দেখানো যাবে না। যেমন ধরেন রাস্তায়, বাসে, ট্রেনে মেয়েদের গা ঘেঁষে চলে যায়, কেউ মেয়েদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেন, বিভিন্ন রকম কুশ্রী শব্দ বলে রাস্তায়, এটা কিন্তু যদি কেউ করে তাকে 509 নম্বর ধারায় অ্যারেস্ট করা হবে এই ধারা অনুযায়ী। তাহলে এই গেল বিভিন্ন রকম তাহলে অ্যাক্ট, বিভিন্ন রকম যে নারীদের জন্য বিভিন্ন রকম অ্যাক্ট, এগুলো আপনাদের লিখতে হবে। নেক্সট দেখুন মহিলা, এবার আমরা দেখব যে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মহিলাদের জন্য বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকার প্রকল্প চালু করেছেন। তাহলে সেই প্রকল্পগুলো দেখব। কী প্রকল্প? দেখুন বেটি বাঁচাও বেটি পড়াও, এখানে এটা 2015 সালে 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটা চালু করবে। এই প্রকল্প কারণ এখানে নারীরা যাতে বা শিশুরা যাতে পক্ষপাত দুষ্টভাবে মেরে ফেলতে যাতে না পারে তার জন্য, অর্থাৎ যে কন্যা ভ্রূণ হত্যা যাতে কমে, বা সেই ক্ষেত্রে এই বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ নারীদের শিশুদের যে শিক্ষা সেটা সুনিশ্চিত করার জন্য এই প্রকল্প চালু করা হবে। তারপর ওয়ান স্টেপ সেন্টার স্কিম, এটা 2015 সালে 1 এপ্রিল চালু করা হলো। এটা কি সমাজে বা কর্মক্ষেত্রে কোনো রকমভাবে হিংসা, আক্রমণ বা অত্যাচারের শিকার যাতে নারীরা না হয় তার জন্য এই প্রকল্প চালু করা হলো। তারপরে দেখুন ওমেন হেল্পলাইন স্কিম, এটা 2015 সালে এটা চালু করা হলো। মেয়েদের কি, এটা মেয়েদের হিংস্রতা বা অত্যাচারিত না হওয়ার জন্য 24 ঘন্টা কি এই হেল্পলাইনটা পাওয়া যাবে। এই হেল্পলাইনে কল করলে কোনো রকম পুলিশ সঙ্গে সঙ্গে অন স্পট আসবে এবং সেই মেয়েকে বিপদ থেকে উদ্ধার করবে এবং যারা দুষ্কর্ম করছে তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে, এই আইনে বলা হলো। নেক্সট দেখুন রাজীব গান্ধী ন্যাশনাল স্কিম ফর চিলড্রেন অফ ওয়ার্কিং ম্যাটার, এখানে যে নারীরা যে কর্মের সাথে যুক্ত হয়, তারা যে বাচ্চা যখন হয় বা সন্তান যখন জন্মগ্রহণ করে তাদের যে শারীরিক বৌদ্ধিক যে বিভিন্ন দিকগুলো যে খেয়াল রাখবে এবং তাদের কর্মক্ষেত্রে যাতে ছাড়াও তাদের সুস্বাস্থ্য প্রদান করতে পারে সেই জন্য এই আইন চালু করে। নেক্সট দেখেন সৌদার গ্রেড, এটা 2021 সালে, এটা একটা প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক, যে সমস্ত মহিলারা জীবনে কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে এই অ্যাক্ট করা হয়েছে। নেক্সট দেখুন প্রকল্প চালু করা হয়েছে। নেক্সট দেখুন ইন্দিরা গান্ধী মৈত্রী সহায়ক যোজনা, 2010 সালে এটা চালু করা হয়েছে। বলা হলো গর্ভাবস্থায় যদি কর্মক্ষেত্রে নারীদের শুধু যে ছাড় দেওয়া হবে তা নয়, সাধারণ নারীদের, শুধু কর্মক্ষেত্রে নারীদের না, সাধারণ নারীদেরও বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য, তার বিভিন্ন রকম টাকা পয়সা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নারীদের দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। স্বয়ংসিদ্ধ প্রকল্প 2002 সালে, এখানে বলা হলো আর্থসামাজিক ক্ষেত্রে নারীদের সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে জীবনযাপনে পথ নির্দেশ করে ইত্যাদি। নেক্সট দেখুন নেক্সট কী বলেছে নারী সমৃদ্ধি যোজনা, নারী সমৃদ্ধি যোজনা 1913 সালে, এটা কি বলছে গ্রামীণ নারীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ডাকঘরে সেভিংস খাতা খোলা এবং বার্ষিক সঞ্চিত খাতের ওপর কেন্দ্রীয় সরকারের বর্ষশেষে বোনাস প্রদান ইত্যাদির ক্ষেত্রে এই প্রকল্প, ডাকঘরের ক্ষেত্রে এই প্রকল্প চালু করেছে যাতে মেয়েরা টাকা জমালো বছরের শেষে সেই টাকা বোনাস হিসাবে পেতে পারে। নেক্সট দেখুন স্ব অধ্যায় প্রকল্প, 2002 সালে কী হলো আর্থসামাজিক ক্ষেত্রে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস ও মর্যাদার সাথে জীবনযাপনের পথ নির্দেশকরণ, এটা 2002 সালে চালু করা হলো। উজ্জ্বলা প্রকল্প বলতে আমি বর্তমানে যে 2009 সালে যে প্রকল্পটা বলছি উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্প, সেটা না, এটা কিন্তু আলাদা। উজ্জ্বলা প্রকল্প কি, যে শিশু পাচার যে নিষিদ্ধকরণের ক্ষেত্রে বা নারী ও শিশু পাচার যাতে কোনো রকমভাবে না হয় সেই জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করেছে। সবলা প্রকল্প, এখানে 10 থেকে 19 বছর বয়সী কিশোর বালিকাদের পুষ্টি সংক্রান্ত স্বাস্থ্য সরঞ্জাম বৃদ্ধি, বৃত্তিমূলক প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা হয়েছে। এখানে নারীরা তাদের যে স্বাস্থ্য যাতে মানে কি সুষ্ঠুভাবে সম্পাদন হয় বা ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। নেক্সট দেখুন তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা 2015 সালে চালু করা হয়েছে। এখানে কি কন্যা সন্তানের জন্য তার নামে ব্যাংকের পাসবই খোলা, সার্বিক 14 বছর বয়স পর্যন্ত অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করা। এখানে কন্যাদের জন্য একটা পাসবুক খুলবে এবং 14 বছর বয়স পর্যন্ত একটা সেভিংস করার ব্যবস্থা করা হয়েছে। এই হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এবার রাজ্য সরকারের প্রকল্প দেখব, বিখ্যাত প্রকল্প, বিভিন্ন প্রকল্প আছে। দেখেন আমাদের রাজ্য সরকার বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা নিত্য নিয়তই ঘটছে।
কিন্তু এই নারীদের আর্থসামাজিকভাবে যাতে সুনিশ্চিত বা সুরক্ষিত থাকে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম প্রকল্প নিয়েছে, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী, গীতাঞ্জলি, খাদ্যসাথী ইত্যাদি। তার মধ্যে আমি একটা প্রকল্প আলোচনা করছি। দেখুন, কন্যাশ্রী প্রকল্প, এগুলো সবই জানেন, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী সাইকেল দিচ্ছে মেয়েদের, ঠিক আছে, তো এগুলো সবই জানেন। আমি কন্যাশ্রী প্রকল্পটা আলোচনা, কন্যাশ্রী প্রকল্পটা কি, এটা অনেকেই পান কন্যাশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এই প্রকল্পে কী বলা হচ্ছে, 13 থেকে 18 এবং 18 থেকে 19 বছর বয়সী ছাত্রীরা বার্ষিক 500 টাকা করে অনুদান পাবে, ঠিক আছে। এককালীন হিসাবে 25,000 টাকা। যে সমস্ত ছাত্রীদের পারিবারিক আয় কী হতে হবে, 1,20,000 টাকার নিচে তারাই এই আওতায়। কন্যাশ্রী প্রকল্পে বলা হলো যে রাজ্য সরকার যে প্রকল্পটা চালু করেছে কন্যাশ্রী প্রকল্প, সেখানে দেখবেন 500 টাকা করে স্কুলে কিন্তু পায়। যখনই তার বয়স কিন্তু 18 বছর ঊর্ধ্বে হয়ে যাচ্ছে তখন সে এককালীন 25,000 টাকা পায়। আর এটা তার আয় হতে হবে কিন্তু কত, 1,20,000 টাকার নিচে। এই হলো ব্যাপার। নেক্সট দেখুন, মহিলা সংরক্ষণ বিল। এবার আমি মহিলা সংরক্ষণ বিলের যে বিভিন্ন অ্যাক্ট, ইতিহাস, বিভিন্ন প্রকল্প কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বললাম। এবার আসি মহিলা সংরক্ষণ বিলের পক্ষে কী মতামত আছে, বিপক্ষে কী মতামত আছে, সেগুলো দেখব। প্রথমে দেখুন পক্ষে মতামত। আমরা জানি মহিলা সংরক্ষণ বিলটি রাজ্যসভা অধিকাংশ নেতাদের ভোটাভুটিতে পাস হয়েছিল। এরপর লোকসভায় এই বিলটি সংরক্ষণ সংসদের 1/3 সমর্থনে পাস হয়। 33.3% তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে পার্লামেন্ট সংরক্ষণ বিলটি পাস হয়। এই বিলের সুবিধা বা সপক্ষে যুক্তি কি, সপক্ষে যুক্তি দেখেন, সাংসদ সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলে গ্রাম পঞ্চায়েত, রাজ্যসভায় অন্যান্য ক্ষেত্রে সাংসদ যে সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে অবশ্যই। নেক্সট দেখুন, সুপারিশে লাভ। পূর্বে পার্লামেন্টে মহিলাদের অবমাননা করা হতো, বর্তমানে এই সংরক্ষণ বিলের প্রভাবে মহিলাদের মাননাও ভালো পরিবেশে দেওয়া হয়েছে। তাহলে পূর্বে পার্লামেন্টের মহিলাদের কী করতে, অবমাননা করা হতো, বর্তমানে এই সংরক্ষণ বিলের ফলে মহিলাদের যে ভালো পরিবেশ দেওয়া হয়েছে। মহিলাদের প্রাধান্য, বর্তমানে আগে মেয়েদের কোনো একটা মতামতে কোনো মানে কি গ্রহণযোগ্যতাই ছিল না, কিন্তু বর্তমানে এই যে আসন সংরক্ষণ করা হয়েছে 33.3%, তার ফলে মহিলাদের মত দিলেও সেটা কার্যকরী হয়। সমস্যা মুক্ত পরিস্থিতি, বর্তমানে অনেক স্থানে মহিলা সাংসদ নিয়োগের ফলে দেশের পরিস্থিতি অনেকটা সমস্যামুক্ত হয়েছে অবশ্যই। এবার নেক্সট দেখব মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে যুক্তি। এটাও দেখলাম সপক্ষে যুক্তি বিভিন্ন। এবার বিপক্ষে কী যুক্তি আছে, বিপক্ষে যুক্তি দেখব, মহিলা সংরক্ষণ বিলটি পার্লামেন্ট সংসদ বৃদ্ধিজনক ক্ষেত্রে সুবিধাজনক ঠিকই, কিন্তু এর বিপক্ষে এর অসুবিধারও আছে। যেমন দেখব লিঙ্গ বৈষম্য, সাধারণত আমাদের সমাজে পুরুষ ও নারীরা আলাদা আলাদা ভেদাভেদ রয়েছে। এই সংরক্ষণ বিল সমাজে সেই ভেদকে অর্থাৎ লিঙ্গ বৈষম্যকে আরও প্রত্যক্ষ, অর্থাৎ এখানে লিঙ্গ বৈষম্যটা প্রত্যক্ষ হয়ে যাচ্ছে এই ভেদাভেদ করার ফলে, মহিলাদের সংরক্ষণ দেওয়ার ফলে। কিন্তু সংরক্ষণটা অবশ্যই দরকার, কিন্তু এটাও লিঙ্গগত বৈষম্য, জেন্ডার বায়াসটা চলে আসছে। কিন্তু দেখেন, আইনের সঠিক প্রয়োগে বাধা, মহিলাদের সংরক্ষণের জন্য বিভিন্ন যে আইন আছে সেগুলি সঠিক স্থানে সঠিকভাবে অনেকে প্রয়োগ করেন না। এটা অবশ্যই, যে আইন আছে সেগুলো যে সঠিক স্থানে সঠিকভাবে প্রয়োগ এখন বর্তমানে অনেক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয় না, এর ফলে এটা অসুবিধা দেখা যায়। নারীদের নিরাপত্তাহীনতাকে পরিস্ফুট করা, মহিলা সংরক্ষণ বিল নারীর সমাজে নিরাপদ নয় এই বিষয়টিকে ফুটিয়ে তোলে। তাদের মতামত যে সমাজে গ্রাহ্য ছিল না সেটিকেও আরও বাড়িয়ে তোলে এই ব্যাপারটাও। নেক্সট দেখুন, মাতৃত্বকালীন ছুটির অপব্যবহার। মাতৃত্বকালীন ছুটির অপব্যবহার, অনেক মহিলারা মাতৃত্বকালীন ছুটির অপব্যবহার করে। মাতৃত্বকালীন আইনের ফলে কী হচ্ছে, সে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে, স্কুলে 6 মাস অথবা 3 মাস লিভ ফর্ম পাচ্ছে, লিভ ফর্ম ফিল আপ করে ছুটি পাচ্ছে স্কুল কলেজে, কিন্তু সে সেটাকে অপব্যবহার করছে। অনেক ক্ষেত্রে করে, সবাই করে বলছি না, হয়তো 1%, 100% কিন্তু 1% করলে সেটা তো করা উচিত না। সঠিক সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, অনেক অনগ্রসর ও পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা আছেন যারা জনপ্রতিনিধি, তারা অনেক সময় শিক্ষার অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এবার মহিলাদের দেখেন পঞ্চায়েতের ক্ষেত্রে সংরক্ষণ দিয়ে দিয়েছে, কিন্তু অনেকে শিক্ষিত থাকে না, তার ফলে কী হচ্ছে, এবার একটা ছেলে শিক্ষিত আছে আর মহিলা কিন্তু তার রিজার্ভেশনের ফলে সে কিন্তু সেই সাংসদ হয়ে গেল। এবার শিক্ষিত না হওয়ার ফলে কী হচ্ছে, তার একটা সমস্যা কি, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সঠিকভাবে বলতেও পারবে না যে সে কী নিলে সমাজের কল্যাণ হয়, জনগণের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়। এটা দেখা যায়, কিন্তু এটা বাস্তব। বৈবাহিক তারপরে চাপ, অনেক সাংসারিক মহিলা আছেন যারা কি বৈবাহিক চাপে সংসারের টানাপোড়েনে দায়িত্ব পালন করতে, অনেক মহিলা আছেন
সাংসারিক চাপ থাকে, তারা কি করে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বিভিন্ন রকম অসুবিধার সংরক্ষণ হয়। কেউ সাংসদ হয়েছে, সে কী করছে, সাংসারিক কাজ আছে, সে বা পঞ্চায়েতে কেউ প্রধান হয়েছে, সে কিন্তু সাংসারিক চাপের ফলে পঞ্চায়েতে নিয়মিত আসতে পারে, এটা কিন্তু দেখা যায়, সে পঞ্চায়েতে হোক বা সাংসদই হোক। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট একটা প্রবলেম, কারণ তাদের সংসার আছে, তাদের রান্না করতে হয়, রান্নাবান্না করতে হয়। এবার নেক্সট দেখব এই মহিলা সংরক্ষণ বিলের বিভিন্ন আমরা দেখলাম এর যে কি বলবো, এর ইতিহাস, এর যে তারপরে পক্ষে বিপক্ষে যুক্তি, তারপরে দেখলাম কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প ইত্যাদি বিভিন্ন দেখলাম। এবার তাৎপর্য কী, এর গুরুত্ব আছে, মহিলা সংরক্ষণ বিলের গুরুত্বটা জানব। প্রথমে দেখুন তাৎপর্যটা কি, নারীদের অধিকার বোধ গড়ে তোলা, অর্থাৎ নারীদের পার্লামেন্টে মতামত দেওয়া, কোনো বিষয়ে আলোচনা করার অধিকার আছে, সেই অধিকার বোধকে জাগ্রত করা। অর্থাৎ নারীদের অধিকার পার্লামেন্টে ধরেন এই সংরক্ষণের ফলে নারীরা কি তাদের যে স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে, এর ফলে নারীরা অধিকার সম্পর্কে নিজেরা সচেতন হয়। তারপরে দেখুন কর্মক্ষেত্রে পুরুষের ব্যবহার সম্পর্কে সতর্ক করা, কর্মক্ষেত্রে পুরুষের আচার ব্যবহার সম্পর্কে সচেতন করার জন্য মহিলাদের কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ আইনটি বেশ তাৎপর্যপূর্ণ। এতে কর্মক্ষেত্রে মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারে। কর্মক্ষেত্রে পুরুষের ব্যবহার সম্পর্কে সচেতন, অর্থাৎ কী বলছে, যেন কোনো ক্ষেত্রে মহিলারা কাজ করছেন, এই আইনের ফলে কী হচ্ছে, মহিলারা তার স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো রকম ভয় বা ভীতি প্রদর্শন তাদের থাকে না। আত্মবিশ্বাস গঠন, নারীকে সমাজে যে ভীতি হয়ে না থেকে সাহসের সঙ্গে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে, এই আত্মবিশ্বাস গঠনে আইন গুরুত্বপূর্ণ, তার জন্য চাইল্ড ম্যারেজ অ্যাক্ট হয়েছে। তাহলে নারীকে সমাজে ভীতি হয়ে না থেকে সাহসের সঙ্গে কী করতে হবে, বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে, এই আত্মবিশ্বাস গঠনে আইনি গুরুত্ব চাইল্ড ম্যারেজ অ্যাক্টটা করা হয়েছে। এবার সামাজিক সহযোগিতা, অনেক মহিলারা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আসলে সামাজিক লাঞ্ছনার শিকার হন, সমাজে নানা আপত্তিকর মন্তব্য করেন, কিন্তু বর্তমানে সেকশন 509 মেয়েদের এই আপত্তি মন্তব্য করলে তাকে অ্যারেস্ট করা হবে। তাহলে এক্ষেত্রে একটা কিন্তু বিরাট উপকার। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা, শুধু যে বর্তমান প্রজন্মের মেয়েদের ক্ষেত্রে না, ভবিষ্যৎ প্রজন্মে যারা জন্মগ্রহণ করে তাদের প্রজন্মের ক্ষেত্রে এটা বিরাট একটা ফ্যাক্টর, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে বর্তমানে এই প্রকল্প, বিভিন্ন আইন, এর ফলে কী হচ্ছে, মেয়েরা সুযোগ সুবিধা গ্রহণ করছে। এবং এই সুযোগ সুবিধার ফলে কী হচ্ছে, মেয়েরা স্বাধীনভাবে, সে আপনি বলেন কর্মক্ষেত্রে বলেন বা বাসে ট্রেনেই বলেন বা নানান জায়গার ক্ষেত্রে কিন্তু মেয়েরা সুযোগ সুবিধা পাচ্ছে। মেয়েরা কী হচ্ছে, পার্লামেন্টে আগে এমন এক সময় ছিল মেয়েরা বিধানসভায়, বিধান পরিষদ বা পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ পেত না, মেয়েরা মানে কি রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেত না, মেয়েরা পঞ্চায়েতে প্রধান হওয়ার সুযোগ পেত না। কিন্তু এখন কি, এই মেয়েদের 33.3 এই যে সংরক্ষণটা আসার ফলে মেয়েরা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা বর্তমানে কিন্তু উপভোগ করছে। আগে মেয়েরা যেভাবে ভায়োলেন্সের শিকার হতো, যেভাবে লাঞ্ছনা, আজ থেকে 2000 সালে আগে চলে যান, বিভিন্ন রকম দেখবেন ভায়োলেন্সের শিকার হতো, বিভিন্ন রকম মানে কি সে মানে কি সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলেন বা বিভিন্ন রকম যৌন হয়রানি বা বিভিন্ন রকম অত্যাচারের শিকার হতো, কিন্তু বর্তমানে ডোমিনেটের শিকার হতো বা টলারেটের শিকার হতো, কিন্তু এখন সেটা অনেক পরিমাণে কমেছে এই সংরক্ষণের ফলে, এই বিভিন্ন রকম আইনের ফলে। এবার লাস্ট আমরা শেষে একটা কি উপসংহার দেব, উপসংহার লিখব। উপসংহার দেখুন, আমরা যে সামগ্রিকভাবে যে জিনিসটা আলোচনা করলাম তার একটা উপসংহার লিখব। উপসংহার দেখুন, সুদূর প্রাচীনকাল থেকে নারী, আমি লিখেছি দেখুন, সুদূর প্রাচীনকাল থেকে নারীর স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি, তার অস্তিত্ব চিহ্নিত হতো পুরুষের অস্তিত্বে। পুরুষতান্ত্রিক সমাজের কাঠামোর সঙ্গিনী এই নারী ধীরে ধীরে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে উঠছে চেতনা সমৃদ্ধ ও বিদ্রোহিণী। একজন নারীর জীবনে একদিকে দৈহিক ও অন্যদিকে মানসিক আঘাতের সম্মিলিত ও বিপর্যয় নেমে আসে, তার ফল হয় সুদূরপ্রসারী মানসিক চাপ, উদ্বেগ, আতঙ্ক, আত্মবিশ্বাস হারানোর সঙ্গে সঙ্গে নারীর জীবনে নেমে আসে অন্ধকার। আমরা 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করি, কিন্তু বর্তমান সমাজে নারীদের ক্ষমতায়ন সেইভাবে হয়নি। আজও নারীদের ধর্ষিতা, অত্যাচারিত, লাঞ্ছিত ইত্যাদি তকমা পেতে হয়। সমাজের উন্নতি করতে গেলে নারীর ক্ষমতার প্রয়োজন। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছে, পাখি যেমন ডানায় ভর করে উঠতে পারে না, তেমনি নারী জাতির অবস্থা উন্নতি না হলে জগতের উন্নতি সম্ভব নয়। তাই নারীর উন্নয়নে নারীর ক্ষমতায় এই বিলটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নারী যে, আমি একটু আগে বলছিলাম যেটা, যে নারীদের যে বর্তমানে যে বিভিন্ন বিল
বা বিভিন্ন যে আইনগুলো পাস করেছে সেগুলো কিন্তু বর্তমানে যদি যথাযথভাবে সংরক্ষিত বা যথাযথভাবে রূপায়িত না হয়, তাহলে কিন্তু নারীর যে অধিকার বঞ্চিত হলে কিন্তু বিরাট একটা ক্ষতি। যে ব্যালেন্সিটি, সেই ব্যালেন্সিটি যদি রক্ষা না হয়, তাহলে কিন্তু সমাজের ভারসাম্য ক্ষেত্রেও অনেকটা ক্ষতি হবে। তাই এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিক, এই দুটো দিকে। তাই বর্তমানে কিন্তু নারীদের জন্য একটা দেখবেন আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছর 8ই মার্চ কিন্তু পালন করা হয়। 8ই মার্চ পালন করলাম আর নারীদেরকে এদিকে আমি বাসে টেনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছি, অবমাননা করছি, লাঞ্ছনা করছি, এগুলো করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফায়দা নেই। যে 8ই মার্চে নারী দিবস আপনারা পালন করার যোগ্য না অ্যাকচুয়ালি, আর পালন করেও কোনো লাভ নেই যদি নারীদের এরকমভাবে অত্যাচার বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন। তাই আপনাদের প্রত্যেককে বলবো, এই সে পুরুষই হোক বা নারীই হোক, প্রত্যেকে বলবো নারীদের অধিকার বা নারীদের যে শিক্ষা, এগুলো প্রত্যেককেই দেওয়া উচিত এবং এই ব্যাপারে অংশগ্রহণী ভূমিকা বা সদর্থক ভূমিকা পালন করে এই মহিলা সংরক্ষণ বিলটিকে যথাযথ গুরুত্ব সহকারে মেনে নেওয়া উচিত। সমাজ তথা দেশ তথা রাষ্ট্র তথা বিশ্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এই হলো উপসংহার, এইভাবে লিখবেন। নেক্সট আমরা যেটা আলোচনা করলাম, এগুলো বিভিন্ন রকম ইনফরমেশন পেয়েছি। সহায়ক গ্রন্থপঞ্জি আমরা অবশ্যই শেষে দেবো, এটা খুবই দেওয়া অবশ্যই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কি যেমন এটা আমরা সহায়ক গ্রন্থপঞ্জি লেখা স্টাইল আছে এমএলএ আর এপিএ স্টাইল, ঠিক আছে? এমএলএ আর এপি স্টাইল অনুযায়ী লিখতে হয়। তা দেখেন প্রথমে টাইটেল দিয়ে লিখতে হবে, আমার নাম দিয়েও কেউ লিখে, টাইটেল দিয়ে লিখে মুখোপাধ্যায় অধ্যাপক ডক্টর দুলাল, লিঙ্গ প্রসঙ্গে বিদ্যালয় সমাজ, আহিলি পাবলিশার্স, 5/1 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,09,000। কবিরাজ ডক্টর উদয়শঙ্কর, লিঙ্গ প্রসঙ্গে বিদ্যালয় ও সমাজ, আহিলি পাবলিশার, 5/1 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 7,09,000। তাহলে এই যে দুটো সহায়ক গ্রন্থপঞ্জি যে দুটো বললাম, এই একটা দুলাল আর একটা উদয়শঙ্কর, ডক্টর দুলাল বললাম দুলাল মুখোপাধ্যায় আর ডক্টর উদয়শঙ্কর কবিরাজ, এই দুজনের সহায়ক গ্রন্থপঞ্জি আপনারা দেবেন শেষে। এই যে প্র্যাকটিকামটা আপনাদের সামগ্রিকভাবে আলোচনা করলাম বা বললাম, এই প্র্যাকটিকামটা আপনারা নিজেরা তৈরি করবেন। প্রথমে ফ্রন্ট পেজ করবেন খাতার, তারপর সূচিপত্র তৈরি করবেন, তারপরে কলেজের সার্টিফিকেট দেবেন, তারপরে সূচিপত্র করবেন, দিয়ে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন। আমি যে পয়েন্টগুলো দেবেন এগুলোই দিতে হবে মানে নেই, আপনারা নিজেদের পছন্দ মতো অন্যান্য পয়েন্টও অ্যাড করতে পারেন। আর এইভাবে প্র্যাকটিকামটা সামগ্রিকভাবে তৈরি করে অবশ্যই যে আপনাদের গ্রুপ ডি, যে ডি গ্রুপ আছে, সেই ডি গ্রুপে তৈরি করে আপনারা অবশ্যই আপলোড করবেন, অথবা ইন্ডিভিজুয়ালি প্রিন্সিপাল স্যারকে পাঠাতে পারেন, অথবা আমাকেও পাঠাতে পারেন। প্র্যাকটিকামটা প্রত্যেকে আপনারা হাতে লিখবেন এবং লিখে আমাকে অবশ্যই পাঠাবেন। আর বুঝেছেন কি সেই ফিডব্যাকটা অবশ্যই আপনারা দেবেন, প্র্যাকটিকামটা বুঝতে পেরেছেন কি, ঠিক আছে? অবশ্যই জানাবেন প্র্যাকটিকামটা বুঝতে পেরেছেন কি, গ্রুপে জানাবেন, ঠিক আছে? অবশ্যই। আর প্র্যাকটিকামটা প্রত্যেকে একটা করে এখন থেকে লিখবেন, লিখে পিডিএফ করবেন। সেই পিডিএফ প্রিন্সিপাল স্যারকে পাঠাতে পারেন, অথবা আমার প্রিন্সিপাল স্যারকে পাঠাতে পারেন, অথবা আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন। অবশ্যই কিন্তু বারবার বলছি, এই পিডিএফটা 7 দিনের মধ্যে, এই যেটা আপনাদের আজকে আলোচনা করলাম, এটা আপনারা লিখে প্রিন্সিপাল স্যারকে অথবা গ্রুপে আপনারা পোস্ট করবেন, ঠিক আছে? লিখে পাঠাবেন, যে অথবা আমাকেও পাঠাতে পারেন ইন্ডিভিজুয়ালভাবে, অথবা আমাকে না পাঠার দরকার নেই, ইন্ডিভিজুয়ালভাবে প্রিন্সিপাল স্যারকে পাঠাবেন, অথবা গ্রুপে পোস্ট করে দিতে পারেন। আমি চেক করে আপনাদেরকে কীভাবে লেখা সঠিক হয়েছে কি আপনারা বলে দেবো। তারপরে আপনারা ফাইনাল খাতায় লিখবেন। ফাইনাল খাতাটা কীভাবে তৈরি করুন, প্রথমে ফ্রন্ট পেজ দেবেন, তারপরে কলেজ সার্টিফিকেট, তারপরে সূচিপত্র, তারপরে সামগ্রিকভাবে যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করবেন, তারপরে ভূমিকা, তারপরে সামগ্রিক যে বডি সেটা আলোচনা করবেন, তারপরে উপসংহার, তারপরে যে সহায়ক গ্রন্থপঞ্জি দিয়ে এইভাবে প্র্যাকটিকামটা আপনারা কমপ্লিট করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না এই মহিলা সংরক্ষণ বিলের যুক্তিতর্ক বা ডিবেট সম্পর্কে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝেছেন। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবেন। প্রত্যেকে থ্যাংক ইউ।